বাংলাদেশের পার্লামেন্টে বর্তমানে যারা সকল নির্বাচনে নির্বাচিত হয়ে বসেছেন তারা সকলেই এই আইন ভঙ্গ করার দায়ে তাদেরকে আবারও সমস্ত সিট শূন্য ঘোষণা করে সকলের সাথে একসাথে ইনক্লুসিভ নির্বাচন করে আরেকটি নতুন পার্লামেন্টের মাধ্যমে আইনের শাসন তথা বাংলাদেশের রাষ্ট্রীয় ব্যবস্থার সুশাসন তিনটি স্তম্ভের উপর ফিরিয়ে আনার জন্য কাজ করতে হবে। এবং তাছাড়া যে প্রেসিডেন্ট এই পার্লামেন্ট তৈরি করলো এটা বাংলাদেশকে ঘুরে দাঁড়ানোর জন্য এটাকে সম্পূর্ণ বাতিল করতে হবে। ধন্যবাদ আপনাকে। সংবিধান সংস্কার কমিশনের শপথ নিয়েছিলেন বিরোধী দলের সদস্যরা, তখনও আইনজীবীরা বলেছিলেন এর মাধ্যমে তারা সংসদ সদস্য হিসেবে শপথ ভঙ্গ হয়েছে, সংসদ সদস্য হিসেবে তারা সংবিধান সমুন্নত রাখার শপথ নিয়েছিলেন। সেটা গভর্নমেন্ট পার্টিও অ্যাকনলেজ করে নাই। কাজেই এই যে আবার যে বললেন সবার সদস্য শূন্য হয়ে যায়, তো তারা যদি অ্যাকনলেজ না করে হু কেয়ার? এখানে আমাদের আলোচনাতে আমরা গেলে বিদ্রোহী বিষয়টা আসবে। কারণটা কি জানেন? কারণটা হলো যে হু কেয়ারসে চলে গেছে। এখানে স্বাধীন বিচার ব্যবস্থা নেই যে কোর্ট তাদেরকে ডাকতে পারে আর বলতে পারে যে আপনি তো আইন লঙ্ঘন করেছেন। আমি আশা করি বাংলাদেশে আমরা বাইরে থেকে কথা বলি, অনেকে আমাদেরকে একটু সমালোচনা করেন যে আপনারা তো দেশের ভিতরে নেই, অতএব আপনারা জানেন না যে আমরা কি মব ফেস করছি। আমাদের বাংলাদেশের মানুষ এই ইউনূসের কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য আসলে ভোট দিয়েছিলেন, যারা গিয়েছিলেন 25% মানুষ তারা ভোট দিয়েছেন এই বিএনপি কে। এখন বিএনপি যদি কোর্টকে স্বাধীনভাবে কাজ করতে না দেয়, যেটা দেখা যাচ্ছে দিচ্ছে না, আপনি জানেন প্রধান বিচারপতি সকল হত্যা মামলায় উনি বেল পাওয়ার পরেও তাকে আবার শোন অ্যারেস্ট করে আটকে রাখা হয়েছে। অতএব সেখানে আমার কলিগরা, আমি যেহেতু আইনজীবী নয়, আইন শাস্ত্র মাস্টার, সেভাবে বলছি, আমার সহযোগী, আমার কলিগরা, আমার সিনিয়ররা, আপনারা যারা একটু দুঃসাহস দেখিয়ে এটার বিরুদ্ধে রিট করতে পারেন, আবেদন করতে পারেন যে কেন তারা শপথ ভঙ্গ করেছে, এই অ্যানালাইসিসটা আমি খুব সংক্ষেপে করে দিই। আমি শপথ করেছি যে সংবিধান রক্ষা করব। আমি যদি এই সংবিধানে কোথাও বাংলাদেশে ওই যেটা দ্বিতীয় শপথ ওনারা করেছেন এটা সংবিধানের কোথাও নেই, একদমই নেই। এবং সেটা করার জন্য এমনকি কোর্ট থেকে ওনারা কোন ধরনের আদেশ বা উপদেশ ইয়েও চাননি, আবেদনও করেননি। অতএব ওনারা প্রথম শপথ করে দ্বিতীয় শপথ এই সংবিধান আমরা পরিবর্তন করে ফেলবো, একটা কমিটি করব বা একটা, এটা হয় না। অতএব ব্যারিস্টার তানিয়া কিন্তু সুস্পষ্টভাবে উনি যেভাবে ক্লাসে যেভাবে আমরা থিওরি অফ ল পড়াশোনা করি বা শিখি বা নিজেরা বলি, সেইভাবে উনি একদম ক্লাসিফাই করে বা স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দিচ্ছেন কি জন্যে এইটা আইন বিরোধী, বাংলাদেশের সংবিধান বিরোধী সর্বোচ্চ আইন, এবং কেন শূন্য হয়ে গেল। আমি সেটা এখানে উত্থাপন করছি না, শুধু সাজেস্ট করছি যে আসলেই এটা শূন্য হয়ে গেল। অতএব শূন্য হওয়ার জন্য এখন ইলেকশন কমিশনে যদি কোনো যোগ্য ব্যক্তি থাকতেন তারা ডিক্লার করতেন যে এটা শূন্য হয়ে গেছে, কারণ আপনারা শপথ ভঙ্গ করেছেন। আরেকটা বিষয় হলো যে বাংলাদেশের কোর্ট বা সুপ্রিম কোর্ট সুমোটোও করতে পারে, নিজেই ডাকতে পারে যে কেন হবে না, সেটাও করছেন না। অতএব আমি আশা করছি আমাদের কলিগরা, আমাদের সিনিয়র লার্নেডরা, আপনারা সংঘবদ্ধভাবে হোক, ব্যক্তি এককভাবেই হোক, 32 নম্বর যে ভাঙ্গার জন্য তৎকালীন এই গ্যাংস্টার সরকারের সকলের নামে যেরকম কেস করতে হবে অবিলম্বে, এইরকম ভাবে বাংলাদেশের এই শুধু জামায়াতে ইসলাম এবং তাদের ওই 74 না, যেহেতু যুদ্ধাপরাধীদের বিচারে যাদেরকে সাজা দিয়ে এক্সিকিউট করা হয়েছে এই সংবিধানের আইনে, সেই তাদের নামে শোক প্রস্তাব করায়, শোক প্রস্তাব যারা করেছেন এবং স্পিকার এটা গ্রহণ করেছেন, স্পিকার প্রতিবাদ করেননি, বলেননি না এটা গ্রহণ করা যাবে না। স্পিকার হিসাবে ওনার কিন্তু আইনি দায়িত্ব উনিও শপথ করেছেন যে আমি সংবিধান রক্ষা করব, আইনি দায়িত্ব যে এটা তো আইন লঙ্ঘন হবে। উনি বলতে পারতেন দেখুন আপনাদের প্রস্তাব আপনারা করেছেন, কিন্তু আইন লঙ্ঘন করতে তো আমি স্পিকার পারি না। অতএব এটা বাংলাদেশের 1973 সনের আইনের মাধ্যমে এই কোর্ট গঠন করা হয়েছে, এই কোর্ট এদেরকে বিচার করেছে, এদের বিচার হয়ে
হয়েছে, এটা যদি আপনারা আইনি প্রক্রিয়ায় সমস্ত কিছু নাল এন্ড ভয়েড না করে আসেন, তাহলে তো আমি শোক প্রস্তাব গ্রহণ করতে পারি না। এটা ওনার করা প্রয়োজন ছিল। অতএব বন্ধুগণ, আমাদের কলিগ, আমার সিনিয়র লার্নেড আইনজীবীরা, আপনারা এটা নিয়ে বাংলাদেশের লড়ুন। আপনাদের উপর আক্রমণ আসবেই, সেই আক্রমণই আমাদেরকে হয়তোবা বাংলাদেশকে ফিরিয়ে আনার কোথাও না কোথাও এই বীজ থেকে হঠাৎ করে দেখবেন একটা স্ফুলিঙ্গ থেকে আগুন ঝরে পড়ছে সারা বাংলাদেশে। বাংলাদেশের এখনো আমি মনে করি প্রায় 12 কোটি মানুষ উন্মুখ হয়ে আছে এই দুঃশাসন থেকে মুক্ত হয়ে 71-এর বাংলাদেশে ফিরে যাওয়ার। ধন্যবাদ। সাংবাদিক আনিস আলমগীর আজকে মুক্তি পেয়েছেন। তিনি বেরিয়ে এসে একটা কথা বলেছেন যে জেলখানায় শুধুমাত্র একটা মতো রাজনৈতিক দলের নেতা কর্মীরাই আছেন আওয়ামী লীগের, এবং তাদের বেশিরভাগ হচ্ছে দলীয় পদ নাই। এবং বাংলাদেশে গত 18 মাস ধরে আমরা যেটা দেখছি, জামিন পাওয়ার যে অধিকার সেইটা সংরক্ষণ করছে না রাষ্ট্র। আপনি একজন শুধু সাংবাদিক হিসেবে না, নানাভাবে আমরা লক্ষ্য করছি অনেক দিন ধরে বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে বিষয়টা তুলে ধরছেন। এই আইন যে কাজ করছে না, এখানে আইনবিহীন একটা পরিস্থিতি। আপনারা যে কাজগুলো করছিলেন সেই কাজগুলো আউটকামটা কি পাচ্ছেন আপনারা? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই ওয়েলকাম ব্যাক বলবো সাংবাদিক আনিস আলমগীরকে। 3 মাস আপনি কষ্ট করেছেন। আমি প্রথমে একটু সমালোচনা করি। সমালোচনাটা পজিটিভ সমালোচনা। আপনি যে কথাগুলো বলছেন আজকে, আমি সমস্তগুলো লক্ষ্য করেছি। আমার ধারণা ছিল আপনি প্রথমেই বলবেন যে আমি 3 মাসে মুক্ত হয়েছি, এটা আমার কাছে অনেকটা প্রিভিলাইজ মনে হচ্ছে। এই সরকার আমাকে প্রিভিলাইজ দিচ্ছে। আমাকে জেলে পুরে রাখো যতক্ষণ না পর্যন্ত আমার অন্যান্য কলিগরা যারা 18 মাস জেলে পুরে আছেন তাদের সাথে একসাথে আমাকে মুক্তি দাও। তাহলে আপনি আমার কাছে শ্রদ্ধার ব্যক্তি হতেন। 3 মাস এবং 18 মাস ডিফারেন্ট 15 মাস। অতএব আমি আপনার কাছে এরকম একটা প্রতিবাদ আমি চেয়েছিলাম যে 3 মাসকে আরো 15 মাস আমি থাকবো, তাদের সমান থাকবো, অথবা তাদের আমার সাথে মুক্তি দাও। আপনি আরেকটা কথা এখানে বলেছেন যে হ্যাঁ, ভিতরে শুধু একটি মাত্র দলের আওয়ামী লীগের নেতা, আওয়ামী লীগের যারা সিনিয়র নেতারা তারা বেশিরভাগই যান রক্ষার জন্য তারা আত্মগোপনে আছেন বিভিন্ন দেশে। এখন যাদেরকে পাওয়া যাচ্ছে যারা রাস্তায় নামে, তারা হলো আমি বাংলাদেশ আওয়ামী লীগের সমকালীন সময়ের শ্রেষ্ঠতম সাধারণ সম্পাদক আশরাফ ভাইয়ের উক্তি দিয়ে বলবো, তারা আওয়ামী লীগকে ধারণ করে। এই ধারণ করা মানুষগুলো কখনোই গত 15 বছরে আমি ব্যক্তিগত পর্যায়ে জানি যে তারা 1 পয়সার সুবিধা পায়নি বাংলাদেশ আওয়ামী লীগের থেকে। 1 পয়সার, আই রিপিট, আমাকে কেউ চ্যালেঞ্জ করতে চাইলে করবেন, আই উইল প্রুভ ইট। 1 পয়সার তারা আয় উন্নতি করতে পারেনি, এবং তারা এখন জয় বাংলা বলে রাস্তায় নামে, এবং নামলেও তার বাড়ি থেকে তাদেরকে ধরে নিয়ে জেলে পুরে দেওয়া হচ্ছে, তাদের স্ত্রীদেরকে অত্যাচার করা হচ্ছে, রেপ করা হচ্ছে, তাদের শিশু সন্তানদেরকে রেপ করা হচ্ছে, হত্যা করা হচ্ছে। আওয়ামী লীগের দোসর হিসাবে, ফ্যাসিস্টের দোসর। সেই জন্য আপনাকে আরো বলিষ্ঠ কণ্ঠস্বর হিসাবে আমি মনে করেছিলাম বের হয়ে আপনি একটা হুঙ্কার দেবেন যে এদেরকে মুক্তি দাও, তাহলে আমার একক মুক্তিতে বাংলাদেশ মুক্ত হবে না। আমি একক আলমগীর মুক্ত হলে আমার কণ্ঠস্বর মুক্ত হবে না। আমি চাই আমার পক্ষের বিপক্ষের যাদের সাথে আমার শত্রুতা, তারাও যদি রাজনৈতিক কারণে বন্দী হয়ে থাকে, তাদেরকে বিচার ব্যবস্থা এনে তাদেরকে মুক্ত করা হোক, আর যারা অপরাধী তাদের শাস্তি দেওয়া হোক। সেটা আমি ওনার কাছ থেকে আশা করছি। ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক ডায়ালগ নামক একটি প্রতিষ্ঠান ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশের 18 মাসের সরকারের প্রায় সমস্ত কার্যকলাপ যেটা আন্তর্জাতিক আইন বিরুদ্ধে লঙ্ঘন করেছে, যেমন আমি একটি উদাহরণ দিই, আমি হাজার উদাহরণের একটি উদাহরণ দিব। একটি সরকার প্রধান, তিনি হলেন ডক্টর ইউনূস। উনাকে আমাদের সামাজিক মাধ্যম এবং বাংলাদেশের গণমাধ্যম, এমনকি টিভি মাধ্যম সহ দেখা গিয়েছে উনি উস্কিয়ে দিচ্ছেন বাংলাদেশের মানুষকে, আওয়ামী বিরোধী মানুষকে, যে তোমার গ্রামের বাড়িতে তো তোমার পাশে আওয়ামী লীগ রয়েছে, শব্দটা তুমি কি করছো। তার অর্থ হলো যে উনি একটা গণহত্যাকে উস্কে দিচ্ছিলেন রুয়ান্ডার মতন। রুয়ান্ডাতে যে গণহত্যা হয়েছিল সেটা রুয়ান্ডার তৎকালীন সরকার ঠিক একইভাবে বলেছিল, একদম একইভাবে বলেছিল যে তোমার পাশে যে তোমার যে রয়েছে তাকে তুমি কিভাবে সংশোধন করবে।
অতএব সেইটার জন্য উনি আমি বলবো বাংলাদেশে যে নীরব গণহত্যা চলছে সেটার জন্য এই ডক্টর ইউনূসের জন্য বিরুদ্ধে গণহত্যা মামলা হতে পারে। কিন্তু আপনার কথা ছিল আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা কিভাবে তুলে ধরছি। আমরা শুধু এই উনার উদাহরণ দিয়ে এখন আমাদের কাজের একটি উদাহরণ দেব, বাকিগুলো দ্য ভয়েস সহ, ভয়েস হলো আমাদের অনলাইন পত্রিকা, সেটা সহ সামাজিক মাধ্যমে আপনারা দেখতে পাবেন। আমরা মাইকেল রুবিনকে নিয়ে এসেছিলাম। মাইকেল রুবিন হলেন একজন ইউএস স্কলার এবং উনি বাংলাদেশ এবং মধ্য এশীয় বিষয়, মধ্য এবং এশিয়া বিষয়ক উনি গবেষক এবং রাজনৈতিক যে জঙ্গিবাদের উত্থান সেসবগুলো নিয়ে ওনার প্রকাশনা আছে, বই আছে, এবং উনি পেন্টাগনের উপদেষ্টা ছিলেন ইয়ার সময়, জর্জ বুশের সময়। তিনি আমাদের সেমিনারে উনি কিনোট স্পিকার হিসাবে বাংলাদেশের অবস্থাটা আমাদের কাছ থেকে জেনে নয়, উনার অবস্থান থেকে উনি যে গবেষণা করছেন সেটা বলে দিয়েছেন, তুলে ধরেছেন। এবং সেখানে উনি উল্লেখ করেছেন যে ডক্টর ইউনূস যেভাবে একটি রাজনৈতিক দলকে কার্যত নিষিদ্ধ করে একটি উগ্রবাদী রাজনৈতিক দল বলছেন রাজনৈতিক দল তারা নয়, দে আর টেররিস্ট অর্গানাইজেশন। আই রিপিট, উনি বলছেন যে একটা টেররিস্ট অর্গানাইজেশন জামায়াতে ইসলামীকে ক্ষমতায় বসানোর জন্য উনি একটা নির্বাচনের আয়োজন করেছেন 12ই ফেব্রুয়ারি। উনি এই বক্তৃতা করেছেন বোধহয় 7ই ফেব্রুয়ারির কথা বলছি বা 6ই ফেব্রুয়ারির কথা বলছি, ওয়াশিংটনে ন্যাশনাল প্রেস ক্লাবে, যেটা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ প্রেস ক্লাব এবং পাওয়ারফুল, সেখানে আমার সভাপতিত্বে উনি এই কথাগুলো বলেছেন। 9 তারিখে উনি কংগ্রেশনাল ব্রিফিং, একটা কয়েকটি হিন্দু সংগঠন একত্রিত হয়ে মাইনরিটিদের উপর যে অত্যাচার হয় সেখানে উনি কিনোট স্পিকার ছিলেন এবং সেখানে আমি সাংবাদিক হিসেবে ছিলাম। সেখানে উনি আবার একই কথা সেখানে তিনি বলে শেষ করেছিলেন যে আমরা জামাতকে আমেরিকা ক্ষমতায় বসায় কিনা সেটা দেখার জন্য 12 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে, এবং এটা হলে যেরকম মার্কিন যুক্তরাষ্ট্র 79-এর কথা উল্লেখ করেছেন যে ইরানের তৎকালীন শাহ পাহলভী বিরোধী আন্দোলনকে মনে করেছিল প্রগতিশীল এবং অনেকটা সমর্থন করেছিল, সেইটারই পুনরাবৃত্তি কি আবারও বাংলাদেশে হচ্ছে কিনা সেটা আমরা লক্ষ্য করে দেখব। কিন্তু আমি সেখানে দাঁড়িয়ে ওনাকে আবার প্রশ্ন করে, ওনার মুখ দিয়ে, এটা আমার ভিডিও আপনাদেরকে শেয়ার করতে পারবো, আমি প্রশ্ন করেছিলাম আপনি কি এই নির্বাচনে যে অংশগ্রহণ করছে এবং আপনি বলছেন যে সম্ভাবনা আছে জামায়াতে ইসলামী নামক দলটি ক্ষমতায় আসবে, আপনি এই দলটাকে কি গণতান্ত্রিক মনে করেন? উনি আমার দিকে একদম মানে বলবো শক্ত দৃষ্টিতে তাকিয়ে বলেন যে নো, দিস ইজ এ টেররিস্ট অর্গানাইজেশন। সো এই কাজগুলো, আমি হাজার কাজের একটু অংশ আপনার কাছে তুলে ধরলাম। আপনার মাধ্যমে আমি সকলকে বলছি, যে ধরনের অ্যাট্রোসিটি, যে ধরনের অপরাধ বাংলাদেশের সকল জায়গায় ঘটেছে, আপনারা যদি আমাদেরকে বাড়ি ভাইয়ের মাধ্যমে হোক, আমি দস্তগীর জাহাঙ্গীরের মাধ্যমে হোক, যে কোনো উপায়ে ডকুমেন্টেড আমাদেরকে পাঠান, আমরা এই কাজগুলো করে যাচ্ছি। ওয়াশিংটন ডিসিতে একটি সেতু বন্ধন, বাংলাদেশের পক্ষে তাদেরকে আনতে না পারি, অন্তত পক্ষে বাংলাদেশে যে অ্যাট্রোসিটি হচ্ছে, বাংলাদেশে যে বিচারহীনতা হচ্ছে, বাংলাদেশে যে সকলকে জেলে পুরে রাখা হয়েছে একটি রাজনৈতিক দল, এবং প্রতিদিন শুধু একটি জায়গা থেকে আমি এটা উল্লেখ করতে চাচ্ছিলাম যে বগুড়ার সারিয়াকান্দি উপজেলার হাটশেরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শাহানুর আলম গতকালকে মারা গিয়েছেন, এবং সেখানে সেই জায়গায় ইতিমধ্যে উনি ষষ্ঠ, 6 জন জেলে হত্যা করা হয়েছে। আমি কথা বললে কত কথা, আমাদের কি জানি হুমায়ুন ভাইকে হত্যা করা হয়েছে, মনোহরদীর এমপি এবং উনি মন্ত্রী ছিলেন। আমাদের ঠাকুরগাঁয়ের সজ্জন এমপি মন্ত্রী ছিলেন, উনাকে হত্যা করা হয়েছে জেলখানায়। এরকম হত্যার যেটাকে কিভাবে বলবো, যে এই মৃত্যু উপত্যকা আমার দেশ নয় কবিতার এই অংশ এখন পরিবর্তিত, এই মৃত্যু উপত্যকা বাংলাদেশ। এখান থেকে মুক্তির জন্য আমাদের আন্তর্জাতিক যে প্রেসার, শব্দটা গ্রুপ না হিসেবে ইন্ডিভিজুয়াল প্লেয়ার গুলোর কথা বলছি, যেমন ইউনাইটেড স্টেটস, সেখানে ওয়াশিংটন ডিসি যাতে বাংলাদেশের এই ব্যবস্থার জন্য মুখ খোলেন, সেটার জন্য আমরা প্রেসার করে যাচ্ছি। আপনার আরেকটা প্রশ্ন ছিল যে গত
9-10 মাস ধরে স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশ বিষয়টা প্রাধান্য পাচ্ছে না। আপনার মাধ্যমে সকলকে জানিয়ে দিতে চাই, বর্তমান সরকার মানে আমাদের ট্রাম্প ওই আমাদের স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এর জন্য যে ব্যক্তি থাকেন তাকে আমরা বলি স্পোকস পারসন। সেই স্পোকস পারসনকে জাতিসংঘে উনি ট্রান্সফার করে এখনো পর্যন্ত কোনো স্পোকস পারসন আর নিয়োগ দেননি বলে সেখানে কোনো ধরনের হচ্ছে না, আমাদের যেটা ব্রিফিং হচ্ছে না, ব্রিফিং একেবারেই বন্ধ। কিন্তু আমরা নিয়মিত লিখিতভাবে প্রশ্ন পাঠাই এবং উত্তর আমরা পাই, সেসবগুলো আমরা দি ভয়েসে প্রকাশ করি। আপনাদের কোনো উত্তর প্রশ্ন থাকলে আমাদেরকে জানাতে পারেন, কিন্তু আমরা প্রতিনিয়তই আশা করছি যে কোনো সময় ব্রিফিং শুরু হবে, আবারও আমার সহ আমার অন্যান্য কলিগদেরকে উপস্থিত দেখতে পারবেন। থ্যাংক ইউ।